আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদা আলী। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। রূপপুরে প্রকল্পে আণবিক চুল্লির কাজ উদ্বোধন। খুব শিগগিরই 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন। দেশের অর্জন ফিরিয়ে আনতে সরকারের পতন ঘটাতে হবে, বললেন ফখরুল। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি, মন্তব্য কাদেরের। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু শারদীয় দুর্গাপূজা। নাশকতা মোকাবেলায় শক্ত অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলছিলাম সংবাদ শিরোনামগুলো, এবারে বিস্তারিত। শুরুতেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে আণবিক চুল্লির কাজ প্রসঙ্গ। পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে মানুষের ঘরে পৌঁছে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর ইউনিটে চুল্লি স্থাপনের গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করে এ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন হলে আর্থ সামাজিক উন্নয়নের লক্ষ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। দক্ষিণাঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ঈশ্বরদীতে স্থাপন করা হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পরমাণু শক্তি রূপান্তরে যে স্বপ্নের শুরুটা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। অবকাঠামো নির্মাণের পর বিদ্যুৎ উৎপাদনের প্রধান অনুষঙ্গ রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা সহজ কথায় চুল্লি স্থাপন করা হলো ইউনিট 1-এ। গোটা প্রক্রিয়ায় সহায়তা করেছে রাশিয়ান ফেডারেশন। গণভবন থেকে এ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের ইউনিট 1-এর রিঅ্যাক্টর প্রেসার ভেসেল তার ডিজাইন পজিশনে চূড়ান্তভাবে স্থাপন করা হয়েছে। পরমাণু শক্তির অংশ হিসেবে বাংলাদেশে এই ব্যয়বহুল প্রকল্প বাস্তবায়ন হলে বছর দুয়েকের মধ্যেই মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে। আমরা এখন পরমাণু শক্তির একটা অংশ হিসেবে বাংলাদেশ সেখানে একটা স্থান আমরা করে নিতে পারলাম, এবং সেটা শান্তির জন্য। এটাই হচ্ছে বাস্তবতা, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে পরমাণু শক্তি আমরা আমাদের এই শান্তির জন্য ব্যবহার করছি। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন হবে, সেই বিদ্যুৎ গ্রাম পর্যায়ে মানুষের কাছে যাবে, মানুষের আর্থসামাজিক উন্নতি হবে। পরমাণু শক্তির অপব্যবহার না করে শান্তি প্রতিষ্ঠায় বিদ্যুৎ উৎপাদনের প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘে পরমাণু শক্তি আমরা শান্তি রক্ষায় ব্যবহার করব, পরমাণু অস্ত্র বানাবো না, এই চুক্তিও আমাদের স্বাক্ষর করতে হয়, এবং সেখানে আমরা সেটা করি। এছাড়া আমেরিকার থেকে তাদের একটা টিম আসে ওই জায়গাটা পরিদর্শন করবার জন্য, যেটা উপযুক্ত কিনা, কাজে তারা সেটা পরিদর্শন করে যায়, এবং সেটা দেখে তারা সেখানে রেকমেন্ডও করে। এভাবে অনেক কাজ আমরা 96 সালে এগিয়ে রাখি, অনেক দূর আমরা এগিয়ে যাই। সরকারের যে কোনো কাজে বুঝে কিংবা না বুঝে সমালোচনা করা হয় বলেও আক্ষেপ করেন প্রধানমন্ত্রী। আর আমাদের বাংলাদেশে আপনারা জানেন যে একটা কিছু করতে গেলে এত সমালোচনা হয় যে মানে নানাভাবে নানাজনে কেউ বুঝে না বুঝে অনেক কথা বলে ফেলে, অনেক কথা লিখে ফেলে, অনেক টকশোতে অনেক কথাও হয়, টক মিষ্টি ঝাল মিশিয়ে বহু কথা হয়। এটা তো বাংলাদেশের একটা নিয়ম চরিত্র, কোনো একটা কিছু করতে গেলেই কেউর মধ্যে খুঁত খোঁজে। দক্ষিণাঞ্চলে আরেকটি পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। করোনা ও টিকাদান প্রসঙ্গ। খুব শীঘ্রই 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এরই মধ্যে বিষয়টি অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। রাজধানীর বিসিপিএস এর গ্রাউন্ড ফ্লোরে আয়োজিত কোভিড-19 ভ্যাকসিন বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। আগামী মার্চ-এপ্রিলের মধ্যে দেশের 70% মানুষকে টিকার আওতায় আনা হবে বলেও জানান জাহিদ মালেক। রাকিব হাসানের রিপোর্ট। আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। দেশের সর্বশেষ কোভিড পরিস্থিতি ও ভ্যাকসিন সক্ষমতা সহ সমসাময়িক বিষয় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর এই সংবাদ সম্মেলন। সব মিলিয়ে আমরা মনে করি আমাদের অবস্থান তুলনামূলকভাবে ভালো। আমাদের হাসপাতালের বেডের প্রায়
85% থেকে 90% বেড খালি। এ সময় পর্যায়ক্রমে বিভিন্ন দেশ ও উৎস থেকে ভ্যাকসিন প্রাপ্তির বিষয়টি তুলে ধরেন জাহিদ মালেক। আমাদের এই পর্যন্ত ভ্যাকসিন আমরা পেয়েছি 7,22,00,000। মোট ডোজ আমরা দিয়েছি এই 5,41,00,000 ভ্যাকসিন অর্ডার করেছি এই কোভ্যাক্সের মাধ্যমে, যেটা বিনামূল্যে আসবে এবং ক্রয়কৃত এবং অন্যান্য সোর্স থেকে যেগুলো আমরা পাবো, সব মিলিয়ে আমরা আশা করি যদি 12 কোটি আমরা মার্চের মধ্যে দিতে পারি, এপ্রিলে দিতে পারি, তাহলে পরে 70%-এর বেশি লোককে আমাদের টিকা দেওয়া হয়ে যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী খুব শীঘ্রই স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মডার্না ও ফাইজারের টিকা দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। হাতে 60 লক্ষ টিকা আছে ফাইজারের এবং আরও 70 লক্ষ টিকার আমরা পেয়েছি, প্রতিশ্রুতি পেয়েছি। এই সবগুলো টিকাই আমরা আমাদের স্কুলের ছেলে মেয়েদেরকে 12 থেকে 17 বছর তাদেরকে দেওয়া হবে। দেশে করোনার টিকা উৎপাদনের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে এরই মধ্যে কারিগরি সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে প্রতিদিন 10 থেকে 15 লক্ষ ডোজ টিকা দেওয়ার সক্ষমতা বাড়াতে সরকারের নির্দেশনার কথাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্বে মাত্র কয়েকটা রাষ্ট্র টিকা তৈরি করছে, তাদের তো ফর্মুলা বা টেকনোলজি দিতে চায় না, শেয়ার করতে চায় না। WHO-এর মাধ্যমে আমরা সেটা আবেদন করেছি, ওনারা আশ্বস্ত করেছে এই বিষয়ে ওনারা আমাদেরকে সহযোগিতা করবে। এবং রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। দেশে একদিনে করোনায় সংক্রমিত আরও 14 জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 481 জন। আগের দিন করোনায় 20 জনের মৃত্যু হয়েছিল, রোগী শনাক্ত হয়েছিল 415 জন। সর্বশেষ 24 ঘন্টায় 20,355 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 2.36%। সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট 15,62,359 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 27,688 জন আর সুস্থ হয়েছেন 15,23,833 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 699 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 14 জনের ঢাকা বিভাগের 7 জন, রাজশাহীতে মৃত্যু হয়েছে 2 জনের। এছাড়া চট্টগ্রাম, খুলনা, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে 1 জন করে মারা গেছেন। রংপুর বিভাগে কারো মৃত্যু হয়নি। এবারে রাজনৈতিক খবর। দেশের অর্জন ফিরিয়ে আনতে অবিলম্বে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে গঠিত কমিশন দিয়ে নির্বাচন হতে হবে। জাতীয় প্রেসক্লাবে শহীদ জিহাদের 32তম শাহাদাত বার্ষিকীর আলোচনার সভায় তিনি এসব কথা বলেন। মাহবুব সৈকতের রিপোর্ট। শহীদ জিহাদের 32তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে স্মরণ সভার আয়োজন করে 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলনে গঠিত সর্বদলীয় ছাত্র ঐক্য। 90-এর সর্বদলীয় ছাত্র ঐক্য, এরা ছাত্র সমাজের আদর্শ। দেশের বর্তমান অবস্থা তুলে ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তরুণ এবং যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান 90-এর বীরখ্যাত নেতারা। অনেক অত্যাচার নির্যাতন আমরা সহ্য করেছি। বাংলাদেশের মাটিতে এই আওয়ামী লীগের একদিন বিচার আমরা করব। আজকে গোটা জাতিকে এক অন্ধকারের মধ্যে দিয়ে ফেলে দেওয়া, সেইখান থেকে টেক ব্যাক করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমল, জিয়াউর রহমানের আমল, সেই আমলে বাংলাদেশকে ফিরিয়ে নিতে হবে। যত নির্যাতন ভোগ করতে হয় সব কিছুর জন্য প্রস্তুত হতে হবে। নির্দলীয় সরকারের দাবি মানা না হলে কঠোর আন্দোলনের কথা জানান তৎকালীন ডাকসুর ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান। যতক্ষণ হাসিনা তত্ত্বাবধায়ক না দেবে, যতক্ষণ হাসিনা বিদায় না হবে, এই ঢাকার সাথে বাংলাদেশ বিচ্ছিন্ন করে দিতে হবে। নিরপেক্ষ ব্যক্তিদের দিয়ে কমিশন গঠন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান বিএনপি মহাসচিব। এই হাসিনা সরকারকে আর কোনো মতেই কোনো সময় দেওয়া যাবে না এবং একটি সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে
নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটি নির্বাচন দিতে হবে, যে নির্বাচনে জনগণ তাদের পছন্দ মতো সরকার তৈরি করবে, পার্লামেন্ট তৈরি করবে। দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আসুন, আর সময় ক্ষেপণ নয়, আর কাল বিলম্ব নয়, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, আরো একটি গণ অভ্যুত্থান ঘটাতে হবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। বিএনপি নিজেদের দলের গণতন্ত্রকে গুম করে বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এ মন্তব্য করেন। বিএনপি গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে উল্লেখ করে কাদের বলেন, তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে। ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও রীতিনীতি ভুলুণ্ঠিত করেছে বিএনপি। তাদের এ ধরনের অভিযোগ উদুর পিণ্ডে বুধুর ঘাড়ে চাপানোর মতো। নিজেরা গণতন্ত্র এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে, তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে, তারাই জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে কোনো নির্বাচন থেকে প্রকাশ্যে দূরে থাকছে আর বলছে গণতন্ত্র নিরুদ্দেশ। নির্বাচন কমিশন গঠনে আইন করার সময় এসেছে, তবে এই কমিশন গঠনে আইন করার সময় নেই, তাই এ দফায় তা বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ডিআরইউতে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হবে, পরের বার আইনের মাধ্যমেই হবে। এবারে দুর্গোৎসবের খবর। মহাষষ্ঠীর মধ্য দিয়ে সোমবার শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। পূজাকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় শক্ত অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর খামারবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। প্রদীপ জ্বালিয়ে পূজা মণ্ডপের উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এসএমআরএফের রিপোর্ট। ষষ্ঠীর মধ্য দিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসবকে সামনে রেখে প্রদীপ জ্বালিয়ে খামারবাড়ি পূজা মণ্ডপ উদ্বোধন করেন ভারতীয় হাই কমিশনার। We need to remember that this vision is what will drive us forward. 10 years from now, 20 years from now, we should have resolved that our younger generation will have made a golden Bangladesh, a golden India, and most of all, a golden friendship. অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জানান, পূজার মূল প্রার্থনা হোক করোনা থেকে মুক্তি। আসুন আমাদের প্রত্যাশা হোক যে মা দুর্গা সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে সত্য সুন্দরের প্রতিষ্ঠা করুন এবং এবারে আমাদের যে মহামারীর যে মোকাবেলা করতে হচ্ছে এই করোনা ভাইরাসের বিনাশের মধ্য দিয়ে এই বাংলাদেশ, ভারত সহ সারা বিশ্ব আবারও শান্তি, সুন্দর এবং উন্নয়নের পথে এগিয়ে যাক। পূজা মণ্ডপ পরিদর্শন করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। আমাদের শুধু ধর্মীয় উৎসব নয়, যে কোনো উৎসব, যে কোনো অনুষ্ঠান সিকিউর করার দায়িত্ব আমাদের নিরাপত্তা বাহিনীর। কাজে আমাদের চোখ কান খোলা রয়েছে। আমরা মনে করি আমরা সজাগ রয়েছি। আমরা কাউকে তো এই ধরনের দুষ্কর্ম আমরা করতে দেব না। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। এর আগে সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, পূজার সার্বিক নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা মণ্ডপে কোনো নিরাপত্তা হুমকি নেই। করোনার কারণে অনেক অনুষ্ঠান সংক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে পূজা উদযাপন কমিটি। বিস্তারিত এসকেলিটনের রিপোর্টে। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা দেখতে ঢাকেশ্বরী মন্দিরে পরিদর্শনে যান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। পরিদর্শন শেষে সংবাদকর্মীদের তিনি বলেন, রাজধানীর পূজা মণ্ডপগুলোতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। সব রকমের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া আছে। বিশেষ করে বড় মন্দির যেগুলা, সেখানে সার্বক্ষণিক
আমাদের পুলিশ ফোর্স মোতায়েন থাকবে, এটা সিসিটিভির অধীনে থাকবে। আর ছোট মন্দির যেগুলো সেগুলোতে মূলত আমরা আমাদের মোবাইল পার্টি দিয়ে কভার করা হবে। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই, তারপরেও কিছু পূজা মণ্ডপে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া হবে এবং সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলেও জানান শফিকুল ইসলাম। আমরা ওরকম ঝুঁকি দেখছি না, তবে আশঙ্কার কথাটা কিন্তু একেবারে আমরা উড়াই দিচ্ছি না, কারণ ওদের অনলাইন যে প্রচারণা সেখানে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছে। তাদের প্রচারণায় কে উদ্বুদ্ধ হয়ে কোনো কিছু করছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই এবং আমরা অ্যালার্ট আছি। আমাদের যারা কাজ করে এটা নিয়ে সম্পূর্ণ অ্যালার্ট আছে। সার্বিক নিরাপত্তা নিয়ে খুশি পূজা উদযাপন কমিটি। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তারা জানান করোনার কারণে বিভিন্ন অনুষ্ঠান থেকে বিরত থাকা হবে এবং করোনার টিকার ডোজের প্রমাণপত্র দেখিয়ে পূজা মণ্ডপে প্রবেশ করতে দেওয়া হবে। 2 ডোজ টিকা নেওয়া হয়ে গেলে একটা সার্টিফিকেট দেয়, ওই কার্ডটা আমরা বলে দিব, কার্ডটা দেখাতে হবে। আমরা আশা করি প্রশাসন জনগণের সার্বিক সহায়তায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। এসকে লিটন, মাই টিভি, ঢাকা। দরজায় কড়া নাড়ছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই ভিড় বাড়ছে শপিং মলে। এ দোকান ও দোকান ঘুরে পছন্দের পোশাক কিনছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বিক্রেতারাও ব্যস্ত বেচা বিক্রিতে, তবে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। শিউলি রোজা রিপোর্ট। পুজোয় চাই নতুন পোশাক যে কোনো উৎসব আনন্দকে আরও বর্ণিল করে তোলে। তাই তো শপিং মল মার্কেটে বিভিন্ন বয়সী নারী পুরুষের ভিড়। চলছে পুজোর কেনাকাটার ধুম। পুজোর জন্য তো সবই কেনা হয়, এখন শাড়ি কিনবো, শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি কিনবো, একটা করে শেষ করতেছে আর কি। আগে কিনলে দেখা যায় জিনিস ওরকম আসে না, অনেকে সেল হয় না ওরকম। নতুন কালেকশনের জন্য এই কারণে লেটে আসছে। বেলা বাড়তে নিউ মার্কেট এলাকার ফুটপাত ও বিপণী বিতানে বাড়তে থাকে ক্রেতা সমাগম। এখনো পর্যন্ত শাড়ি দেখে আসছি ওই হকার্স মার্কেটে। অষ্টমীর দিন সবাই একটু গর্জিয়াস টাইপের শাড়ি পরে, আর নবমীর দিন আর কি ঘোরাঘুরি শুরু হয়। আমাদের পূজার মধ্যে শাড়ি, সবার মেয়েদের জন্য শাড়ি শুরু, সবাই শাড়ি পরে। শারদীয় দুর্গাপূজার প্রতিটি দিনের আনুষ্ঠানিকতার সাথে সামঞ্জস্য রেখে পোশাকে এসেছে ভিন্নতা। পূজার উপলক্ষে আপনার জামদানি থেকে শুরু করে হাফসিল, কাতান, তারপর আপনার মসলিনের মাঝে কিছু মিডিয়াম রেঞ্জের যে আইটেমগুলো তারা ওগুলো কিনে বেশি আর কি। ওদের একটা সীমিত বাজার থাকে 3, 3.5, 4, এর উপরে মিডিয়াম রেঞ্জের শাড়িগুলো ওরা সবসময় কেনাকাটা করে। এইবার কাস্টমার একটু রেঞ্জ কম, যেমন 2500, 1500, 2000 বাংলাদেশি টাঙ্গাইলের শাড়ির উপর খুব ভালো চলছে। আর বিশেষ করে বাচ্চাদের লেহেঙ্গা, বাচ্চাদের আইটেমটা বেশি চলতেছে। ব্যবসায়ীরাও ব্যস্ত বেচা বিক্রিতে। দুর্গাপূজার এ সময়ে বেশি বেচা হয় তাদের। তবে করোনার পর থেকে আগের মতো আর বিক্রি হচ্ছে না বলে হতাশ বিক্রেতারা। এবার আসলে খুব একটা সুবিধা না, মানে তারপরে মোটামুটি আর কি। যেমন গতকালকে কিছু কাস্টমার ছিল, আজকে আবার তেমন একটা কাস্টমার নেই। লকডাউনের জন্য অনেকটা অর্থনৈতিক অবস্থা খারাপ, আবার যে অনলাইনে আপনার সেলটা বেশি হচ্ছে। তবে সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি ছিল উপেক্ষিত। ভিড়ে অনেকের মুখেই ছিল না মাস্ক। শিউলি রোজা, মা টিভি, ঢাকা। এবারে অন্যান্য প্রসঙ্গ। করোনা মহামারীর কারণে দীর্ঘ 18 মাস বন্ধ থাকার পর সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। শিক্ষার্থীদের কাছে সেকেন্ড হোম হিসেবে পরিচিত হলে উঠতে পেরে উল্লাসিত তারা। রজনীগন্ধা ফুল, মাস্ক এবং চকোলেট দিয়ে শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে কর্তৃপক্ষ। 1 ডোজ টিকা দেওয়ার সনদ দেখিয়ে হলে উঠতে পারছেন শিক্ষার্থীরা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। মহামারী করোনা ভাইরাসের কারণে 1.5 বছর বন্ধ থাকার পর খুলে দেয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য সব হলগুলো। সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের হলগুলো একটি করে মাস্ক, ফুল এবং চকলেট দিয়ে কর্তৃপক্ষ বরণ করে নেন শিক্ষার্থীদের। আর এভাবে বরণ করাই এবং অনেক দিন পর নিজেদের সেকেন্ড হোমে ফিরতে পারায় উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। যখন হলে আসলাম তখন আমাদেরকে যখন বরণ করে নিল হচ্ছে একটা করে মাস্ক, একটা করে রজনীগন্ধা এবং একটা করে হচ্ছে মানে চকোলেট দিল, তো এই অনুভূতিটা আমি কখনো ভুলতে পারবো না। এবং আস্তে আস্তে সবাই আসতেছে ক্যাম্পাসে, এই জন্য অনেক ভালো লাগতেছে এবং আগের মতো একটা স্বাচ্ছন্দ্য ফিরে আসছে। এটা আসলে বলে শেষ করা যাবে না, কারণ ভালো কর্তৃপক্ষ যে এত সুন্দরভাবে আমাদেরকে বরণ করে নিয়েছে সেটা আমাদের জন্য সত্যি অনেক অনুপ্রেরণা ছিল। স্যাররা আমাদেরকে ফুল দিয়েছে প্রথম দিন, তারপরে চকলেট,
এটা অন্যরকম একটা মজা ছিল আর কি। জীবন থেকে 1.5 বছর চলে গেছে, তো নতুন করে উঠছি, নতুন করে হল কাট করছি, এখন হলে নতুন করে নিজের একটা আইডেন্টিটি আছে, ভালো লাগছে। 17 অক্টোবর সশরীরে ক্লাস শুরু হবে, তাই সকলের মধ্যেই প্রস্তুতি চলছে। ফ্যাসিলিটিস তৈরি করা হচ্ছে আগের থেকে, বর্তমানে ভালো দেখা যাচ্ছে এদিক থেকে। আর সিটের ব্যাপারটা এখন পর্যন্ত বলতে পারতেছি না, কারণ কি এখন পর্যন্ত সবাই আসেনি হলে, আসলে তখন কি হবে, বা এখন পর্যন্ত আমরা সেকেন্ড ইয়ারের একটা রুমে 8-9 জন করে আছি। হলগুলো খুলে দেওয়া হলো এবং 17 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো আমরা খুবই আশাবাদী, আমরা আবার আগের মতো সুন্দরভাবে স্বাস্থ্যবিধি মেনে ক্লাসগুলো করব, পরীক্ষা নেওয়া হবে এবং আমরা দ্রুত আমাদের শিক্ষা কার্যক্রম শেষ করতে পারব। স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের প্রবেশ করতে হয় হলে। করোনার 1 ডোজ টিকা নেয়ার সনদ দেখিয়ে হলে উঠতে হচ্ছে শিক্ষার্থীদের। যদি সকলকেই টিকা কার্যক্রমের আওতায় আনতে পারি, সাপোর্ট স্টাফ সহ, এবং এমনকি ডাইনিংয়ের যারা সাহায্যকারী আছে তাদেরকেও, তাহলে আমরা শ্রেণী কার্যক্রমটি 17 তারিখ থেকে যেভাবে পূর্বে একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে সেই মোতাবেক আমরা হয়তোবা ক্লাস শুরু করতে পারবো। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। রাজধানীর বনানী থানার মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির জামিন মঞ্জুর করেছেন আদালত। মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। তবে মহানগর দায়রা জজ আদালতে মামলাটি বদলির আদেশ দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দুপুর 1:40 জামিন শুনানির হাজিরা দিতে আদালতে আসেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমণি। বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র আদালত গ্রহণ করেছেন বলে জানান পরিমণির আইনজীবীরা। এজলাসেও বসা সম্ভব হয় না, পরে আমরা গারদে বসি, যার কারণে আমার নির্দেশ ছিল 12টার আগে যেন তিনি বিজ্ঞ আদালতে প্রবেশ না করেন। সেই অনুপাতে উনি বাসা থেকে যখন বের হওয়ার পর অনেক জ্যামে পড়ে যাওয়ায় একটু লেট হয়ে গেছে বিজ্ঞ আদালতে উপস্থিত হতে। জামিনের মেয়াদ শেষ হওয়ার পর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে পরিমণির আইনজীবী তার স্থায়ী জামিনের আবেদন করেন। আজকে জামিন চেয়েছি, আমাদেরকে স্থায়ীভাবে জামিন দিয়েছে এবং আইন অনুসারে এই মামলাটা বিচার হবে মহানগর দায়রা জজে, ওই মামলাটা ওখানে বদলি করে দিয়েছে। শুনানি শেষে বিচারক তার মুচলিকায় মাদকের মামলায় পরিমণির জামিন মঞ্জুর করেন। জামিনের শর্ত 50,000 টাকা বেল বন্ডে, 50,000 টাকা বন্ডে ওনাকে জামিন দিয়েছে, একজন স্থানীয় একজন জিম্মাদার এবং 50,000 টাকার বন্ড, এই শর্তে ওনাকে জামিন দিয়েছে। জামিনটা স্থায়ী জামিন। পরিমণির জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু জানান অভিযোগপত্রে পরিমণির বাসায় মাদক রাখার বিষয়টি প্রমাণিত হয়েছে। এই ধরনের মামলায় অন্যান্য আসামিরা কিন্তু তারা জামিন পায় না। আমরা সেটাই বলেছি যে ভয়ঙ্কর ধরনের মাদক আর পরিমাণও বেশি, অতএব ব্যাপারে আমাদের জামিনে আপত্তি আছে, এটা আমরা আদালতকে বলেছি। আদালতে দেরি করে আসাটা আদালত অবমাননার শামিল। এ বিষয়ে আদালত আসামিদের সতর্ক করেছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। গ্রীষ্মকালীন ও আমদানিকৃত পেঁয়াজ বাজারে আসার পরপরই আগামী কয়েকদিনের মধ্যে দাম নিয়ন্ত্রণে আসবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের 2টি গবেষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী। পরে গাজীপুর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালা 2021-এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এমপি। পেঁয়াজ হয়েছে কি একদম পচনশীল, পেরিশেবল। আমাদের তো এরকম রাখার জায়গা নাই। সেই পেঁয়াজ কাটছে এপ্রিল মাসে, এতদিন পর্যন্ত থাকে না, পেঁয়াজ সব চাষিরা বিক্রি করে দেয়। এই পরিস্থিতিতে একটু দাম বাড়ছে, এটা কমে যাবে। বিদেশি চ্যানেলের সম্প্রচারে ক্লিন ফিড বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রাজধানী মিরপুর 12 থেকে শুরু করে বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মকবুল হোসেন জানান, মিরপুরের পল্লবীর 2টি ক্যাবল অপারেটরে অভিযান চালানো হয়। এ সময় নিয়ম ভঙ্গের কারণে তাদের 2 লাখ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, যেসব চ্যানেলে ক্লিন ফিড আসার পরও ক্যাবল অপারেটররা সম্প্রচার করছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মোবাইল কোর্ট। ক্যাবল অপারেটররা নিয়ম নীতি মানছে কিনা তাও খতিয়ে দেখবে বলে জানান তিনি। সম্পর্কিত কোনো অপরাধ পাওয়া যায়নি। বেশিরভাগই বিনা অনুমোদনে ব্যবসা পরিচালনা বা বিনা লাইসেন্সে ব্যবসা পরিচালনা, এই অভিযোগ অভিযুক্ত হয়েছে।
নিটল টাটা কোম্পানির নতুন ডিজাইনের হিরো হোন্ডা বিক্রির ওপর লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নিকুঞ্জ নিটল নিলয় টাওয়ারে অনুষ্ঠিত ড্রয়ের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমদ। তিনি বলেন, একটি হিরো হোন্ডা কিনলে লটারির মাধ্যমে একটি টাটা ইন্ডিগো প্রাইভেট কার বিজয়ীদের দেয়া হবে। এভাবে প্রতি সপ্তাহে ড্রয়ের মাধ্যমে বিজয়ীদের টাটা ইন্ডিগো প্রাইভেট কার দেয়া হবে বলে জানান নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান। এ সময় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রবাসের খবর। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা হয়েছে। সংগঠনের সভাপতি কাউসার শিকদারের সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমানুল্লাহ আমানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সিফাত নূর। বিশেষ অতিথি ছিলেন রবিউল হক, মোহাম্মদ বিলাল, পাটোয়ারি, সোহাগ মিয়া। সভায় প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ পরিবেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় মাই টিভির কুয়েত প্রতিনিধি আলামিন রানাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পরমাণু দিয়ে অস্ত্র নয়, বিদ্যুৎ উৎপাদন করে শান্তির প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। রূপপুরের প্রকল্পে আণবিক চুল্লির কাজ উদ্বোধন। খুব শিগগিরই 12 থেকে 17 বছর বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন। দেশের অর্জন ফিরিয়ে আনতে সরকারের পতন ঘটাতে হবে, বললেন ফখরুল। অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি, মন্তব্য কাদেরের। মহাষষ্ঠীর মধ্য দিয়ে কাল শুরু শারদীয় দুর্গা পূজা। নাশকতা মোকাবেলায় শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রিয় দর্শক, ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আশিদা আলী। প্রিয় দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, অবশ্যই মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।